আমরা আকাশের দিকে তাকালে দেখতে পাই তার বুকে মিটমিট করে জ্বলে থাকা হাজারো নক্ষত্র ও তারকারাজি। কিন্তু এমন একটা দৃশ্যের কল্পনা করুন তো, যখন সব কিছু চির অন্ধকারে নিমজ্জিত ছিল এবং কোনো কিছুই ছিল না। অর্থাৎ আমাদের পৃথিবী বলুন আর সূর্য, কোনো কিছুই ছিল না। ছিল না সৌরজগৎ, ছিল না কোনো গ্যালাক্সি বা ব্ল্যাক হোল। এমনকি আমরা যেটাকে আজ মহাবিশ্ব বলছি, 15 বিলিয়ন বছর আগে সেটারও কোনো অস্তিত্ব ছিল না। তাহলে আমরা যে ছোট্ট গ্রহে বাস করি সেটা, কিংবা আমাদের চেনা গ্যালাক্সি, এমনকি সব কিছু শূন্য থেকে কিভাবে সৃষ্টি হলো, আর এর প্রমাণই বা কি? আজ থেকে প্রায় 1380 কোটি বছর আগে প্রায় শূন্য থেকে অতি ক্ষুদ্র বিন্দুর জন্ম হলো, যেটিকে উত্তপ্ত বিন্দুও বলা যেতে পারে। কেননা সৃষ্টির প্রাথমিক কালে মহাবিশ্ব সুষম ও সমতাপীয় রূপে একটি অতি উচ্চ শক্তি ঘনত্ব এবং উচ্চ তাপমাত্রা ও চাপ বিশিষ্ট পদার্থ দ্বারা পূর্ণ ছিল। পরবর্তীতে এই ক্ষুদ্রকায় বিন্দুটি সম্প্রসারিত হতে থাকে। তবে কোথা হতে এবং কিভাবে এ অতি ক্ষুদ্র বিন্দুটি উৎপন্ন হয়েছিল তা বিজ্ঞানীরা আজও খুঁজে না পেলেও স্পষ্টভাবে প্রমাণ পেয়েছিলেন যে ওই ক্ষুদ্র বিন্দুটি ছিল সুষম বা সিঙ্গুলারিটি, এবং ওই বিস্ফোরণের পূর্বে না ছিল কোনো সময়, না জায়গা এবং না কোনো পদার্থ। এই ক্ষুদ্র বিন্দুটি প্রসারিত হতে হতে একসময় বিশালাকায় পরিণত হয়ে বিস্ফোরিত হয় এবং তার সমস্ত শক্তিকে 3টি ভাগে নির্গত করে: তাপ, শব্দ ও আলোক রশ্মি, এবং একই সঙ্গে স্থান ও সময়েরও সূচনা ঘটে। অতঃপর এ শক্তির প্রভাবেই সৃষ্টি হয়ে চলেছে আমাদের মহাবিশ্ব, এবং সেটি প্রতিনিয়ত আরও সম্প্রসারিত হচ্ছে। মহাবিস্ফোরণের প্রায় 3,80,000 বছর পর শক্তি হতে ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু, তারপর পরমাণু থেকে অণু, এবং অণু থেকে মৌলিক, এবং মৌলিক থেকে নানাবিধ যৌগিক ও মহাযৌগিক পদার্থের সৃষ্টির একেবারে শেষ পর্যায়ে আমাদের মতো প্রাণের উৎপত্তি। এটাই আসলে মহাবিশ্বের একেবারে জন্ম মুহূর্তের কথা। সদ্যজাত মহাবিশ্বের তাপমাত্রা ছিল প্রায় 1 লাখ বিলিয়ন 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 ডিগ্রি সেলসিয়াস। এরপর সেই শিশু মহাবিশ্ব যত দ্রুত প্রসারিত হয় তত এর তাপমাত্রা কমতে থাকে। বিগ ব্যাংয়ের প্রথম সেকেন্ডের একদম শুরুর মুহূর্তে সম্প্রসারণ অতি দ্রুত ঘটেছিল, যা ওই সেকেন্ডেরই পরের দিকে কমে আসে। উত্তপ্ত মূল কণাগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে অতি পারমাণবিক কণা তৈরি হয়, যা একে অপরকে ধ্বংস করে, যা আরও বড় পারমাণবিক কণা তৈরি করে। এসব অতি পারমাণবিক কণা প্রোটন ও নিউট্রন তৈরি করে, যা থেকে সৃষ্টি হয় পরমাণু। এসবই ঘটে বিগ ব্যাংয়ের প্রথম 1 সেকেন্ডে। তারপর পেরিয়ে যায় 100 সেকেন্ড। তখন মহাবিশ্বের তাপমাত্রা কমে হয় 1 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। মহাশূন্য জুড়ে তখন ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন, যে 3 কণার সমন্বয়ে বিভিন্ন পরমাণু গঠিত। পরে ধীরে ধীরে এসব প্রোটন ও নিউট্রন তেজস্ক্রিয়তার সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন ও হিলিয়াম পরমাণু গঠন করে। মহাবিশ্বের প্রথম পরমাণু ছিল এই হাইড্রোজেন ও হিলিয়াম। বিগ ব্যাংয়ের পর 3 থেকে 2,40,000 বছর কালকে বিকিরণের বা ফোটনের আধিপত্যের কাল হিসেবে বিবেচনা করা হয়। এই সুদীর্ঘকালে মহাবিশ্ব পারমাণবিক নিউক্লিয়াস এবং ইলেকট্রনের প্লাজমার এক গরম অস্বচ্ছ স্যুপে পূর্ণ হয়ে যায়। বিগ ব্যাংয়ের প্রায় 3,80,000 বছর পর সম্প্রসারিত হতে হতে মহাবিশ্ব স্বচ্ছ হয়ে আসে এবং তাপমাত্রা কমতে কমতে নেমে আসে 4,000 ডিগ্রি সেলসিয়াসে। তবুও এই সময়কালকে অন্ধকার যুগ বা ডার্ক এজ হিসেবে বিবেচনা করা হয়, কারণ এই সময়ে প্রচুর ফোটন কণা ভাসমান থাকলেও আলো দেওয়ার মতো কোনো নক্ষত্র সৃষ্টি না হওয়ায় সেই সময়টা মহাবিশ্ব অন্ধকারে ঢাকা ছিল। আর এই সময়েই রহস্যময় ডার্ক ম্যাটার বা অদৃশ্য বস্তু মহাবিশ্বে আধিপত্য বিস্তার লাভ করেছিল। বিগ ব্যাংয়ের পর প্রায় 40 কোটি বছর পর্যন্ত সময়কালকে পুনঃ আয়নায়নের যুগ বলা হয়। এই সময়ে প্রথম কোয়েসার বা আধা নক্ষত্র তৈরি হয়। এই সময় থেকে মহাবিশ্বের অধিকাংশ নিরপেক্ষতা হারিয়ে আয়নিক প্লাজমা দ্বারা পূর্ণ হয়ে যায়। মহাকর্ষ বলের সাহায্যে পরমাণুগুলো একসঙ্গে জড়ো হয়ে ক্ষুদ্র বৃত্তাকার পদার্থ গঠন করতে শুরু করে। বিগ ব্যাংয়ের 40 থেকে 50 কোটি বছরের মধ্যেই মহাকর্ষ বলের প্রভাবে হাইড্রোজেন ও হিলিয়ামের গ্যাসীয় মেঘ ও ধূলিকণা মহাবিশ্বের বিভিন্ন প্রান্তে একত্রিত হয় ও দানা বাঁধতে শুরু করে। প্রত্যেকের মহাকর্ষ বলের প্রভাব তীব্র থেকে তীব্র হতে থাকে।
ফলে সংকুচিত হয়ে তাপমাত্রা বেড়ে গিয়ে হাইড্রোজেন পরমাণুর মধ্যে নিউক্লিয় ফিউশন বিক্রিয়া শুরু হয়। এই ফিউশন বিক্রিয়ার ফলে নক্ষত্রগুলো আলোকোজ্জ্বল হয়ে ওঠে। ফলস্বরূপ প্রথম নক্ষত্র এবং ছায়াপথের আবির্ভাব হতে শুরু করে। কালের বিবর্তনে নক্ষত্রদের সমাবেশ আর গ্রহ উপগ্রহের মিলন মেলায় তৈরি হয় গ্যালাক্সি। অবশ্য শুধু গ্রহ উপগ্রহের সমাবেশেই গ্যালাক্সি তৈরি হয়নি, এর জন্য দরকার ছিল খুব ভারী ব্ল্যাক হোল। এ ধরনের ব্ল্যাক হোল তখনই তৈরি হতে পারে যদি বড়সড় কোনো নক্ষত্রের মৃত্যু ঘটে, অর্থাৎ প্রথম দিকের নক্ষত্রগুলো মৃত্যুর পর ব্ল্যাক হোল তৈরি করেছে। তাদের চারপাশে এসে ভিড় করেছে অসংখ্য তারা আর গ্রহ উপগ্রহগুলো। এমন কোটি কোটি গ্রহ উপগ্রহ সহ নক্ষত্র ব্ল্যাক হোলকে কেন্দ্র করেই ঘুরতে ঘুরতে গঠন করেছে গ্যালাক্সি। ধারণা করা হয় আমাদের এই সৌরজগতের উৎপত্তি বিগ ব্যাং সংঘটিত হওয়ার প্রায় 850 থেকে 900 কোটি বছর পর, এবং এখন থেকে প্রায় 450 থেকে 500 কোটি বছর আগে। মহাবিশ্ব কিভাবে শুরু হয়েছিল তার প্রধান ও নির্ভরযোগ্য ব্যাখ্যা হলো বিগ ব্যাং তত্ত্ব। কিন্তু এর সপক্ষে কি এমন কোনো প্রমাণ আছে যে আমরা এটাকে মেনে নেব? হ্যাঁ, মহাবিশ্ব সৃষ্টির শুরুতে যে মহাবিস্ফোরণ হয়েছিল তার প্রমাণ আছে। বিগ ব্যাং তত্ত্ব প্রকাশের পর বিজ্ঞানীদের জানার প্রবল আগ্রহ ছিল, যদি এক বিন্দু থেকে মহাবিস্ফোরণেই এই মহাবিশ্বের সৃষ্টি হয়ে থাকে তাহলে এ তিনটি প্রশ্নের কি সমাধান হতে পারে। প্রথমত, যে কোনো বিস্ফোরণের পর যে স্বাভাবিক সম্প্রসারণ এবং বস্তু পরস্পর দূরে সরে যাওয়ার কথা তার প্রমাণ আছে কি না। দ্বিতীয়ত, বিস্ফোরণের পর আলোর যে বিকিরণ হয়েছিল যা কোটি কোটি বছর ধরে ক্রমাগতভাবে চলতে থাকার কথা, যাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন, মহাবিশ্বে তার কোনো প্রমাণ আছে কি না। আর তৃতীয়টি হচ্ছে বিস্ফোরণের পর ম্যাটার অ্যান্টিম্যাটারের ক্রিয়া বিক্রিয়ায় এক পর্যায়ে মহাবিশ্ব নিঃশেষ হয়ে যাওয়ার কথা, তা হলো না কেন। প্রথম প্রশ্নের উত্তর ছায়াপথগুলোর লাল অপসারণ বা রেড শিফটিং দেখে প্রমাণ হয়ে গেছে। 1922 সালে রাশিয়ান মহাকাশ বিজ্ঞানী আলেকজান্ডার ফ্রিডম্যান বলেন, এই মহাবিশ্ব আসলে প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে এবং তা প্রসারণশীল অবস্থায় রয়েছে। 1929 সালে হাবল পর্যবেক্ষণ দ্বারা প্রমাণ পান যে মহাকাশের গ্যালাক্সিগুলো পরস্পর থেকে ক্রমান্বয়ে নির্দিষ্ট গতিতে দূরে সরে যাচ্ছে। কিন্তু বিস্ফোরণের ফলে যে বিকিরণ সৃষ্টি হওয়ার কথা তার অস্তিত্ব প্রথম দিকে প্রমাণ করা যায়নি, ফলে বিষয়টি নিয়ে বিজ্ঞানীদের মধ্যে তখন দ্বন্দ্ব উপস্থিত হয়। হাবল আবিষ্কার করেন যে পৃথিবী থেকে দৃশ্যমান ছায়াপথগুলো থেকে নিঃসৃত আলোর রেড শিফটিং হচ্ছে এবং এই শিফটিং পৃথিবী থেকে তাদের দূরত্বের সমানুপাতিক, অর্থাৎ একটি ছায়াপথ পৃথিবী থেকে যত দূরে তা থেকে নিঃসৃত আলোর বর্ণালী ততই লাল তথা দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের দিকে সরে যাচ্ছে। এই ঘটনাটি বর্তমানে হাবলের নীতি নামে পরিচিত। হাবলের এই সূত্র দেওয়ার 2 বছর আগে 1927 সালে একজন বেলজিয়ান কসমোলজিস্ট, ক্যাথলিক ধর্মযাজক বিজ্ঞানী জর্জ ল্যামাইটার সম্প্রসারণশীল বিশ্ব সংক্রান্ত তত্ত্ব দেন, যা হাবলের সূত্রের সাথে মিলে যায়। পরে 1931 সালে তিনি প্রস্তাব করেন যে প্রসারণশীল বিশ্বকে যদি সময়ের সাথে পিছিয়ে নেওয়া যায় তাহলে আমরা একটা বিন্দুতে উপনীত হতে পারব, যেখানে এক সময় সব ভর এক বিন্দুতে পুঞ্জীভূত ছিল এবং যেখান থেকে স্থান ও কালের উদ্ভব। এই মিলন বিন্দুকেই বলা হয় সিঙ্গুলারিটি, যেখান থেকেই বিগ ব্যাংয়ের সূচনা হয়েছিল। দ্বিতীয় প্রশ্নের উত্তর মিলেছে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন আবিষ্কার করে। বর্তমান মহাবিশ্বের অধিকাংশ স্থান জুড়ে এই রহস্যময় ধরনের শক্তি বিরাজ করছে। মহাবিশ্বের বিপুল ভর ও শক্তির জন্য সবচেয়ে বেশি দায়ী এই শক্তিকে ডার্ক এনার্জি বলা হয়। বর্তমান মহাবিশ্বের মোট শক্তি ঘনত্বের শতকরা প্রায় 70% জুড়েই রয়েছে এই অদৃশ্য শক্তি। 1965 সালে আর্নো পেনজিয়াস এবং রবার্ট উইলসন অনেকটা আকস্মিকভাবেই ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন আবিষ্কার করেন। তারা আমেরিকার নিউ জার্সিতে নতুন মাইক্রোওয়েভ অ্যান্টেনা দিয়ে পরীক্ষা করে দেখেন যে একটা অদ্ভুত তরঙ্গ চারদিক থেকে আসছে। তারা বুঝতে পারলেন এই তরঙ্গ হলো মহাবিস্ফোরণের ফলে আলোর তরঙ্গের প্রবাহের ফলে ধীরে ধীরে লাল পেরিয়ে মাইক্রোওয়েভ তরঙ্গে পরিণত হওয়ার ফল। এই আবিষ্কার মহাবিস্ফোরণ মতবাদের পক্ষে একটি যুক্তি হয়ে দাঁড়ায় এবং পেনজিয়াস ও উইলসনকে 1978 সালে এনে দেয় নোবেল পুরস্কার। তৃতীয়ত, আলোক উপাদানগুলোর প্রাচুর্য মহাবিস্ফোরণের প্রমাণ বহন করে। এই প্রাচুর্য মহাবিস্ফোরণ তত্ত্বের পক্ষে একটি সুস্পষ্ট প্রমাণ, কারণ মহাবিস্ফোরণ ছাড়া অন্য কোনো তত্ত্ব দ্বারা এই প্রাচুর্যের পরিমাণ ব্যাখ্যা করা যায় না।
মহাবিস্ফোরণ সংঘটিত হওয়ার প্রায় 1 বিলিয়ন বছর পর প্রথম ছায়াপথ ও কুয়াশার সৃষ্টি হয়। ছায়াপথগুলোর বয়স ধীরে ধীরে বাড়ছে, আর সেই সাথে তাদের মধ্যে ঘটছে নানা বিবর্তন। এ কারণে দূরবর্তী ছায়াপথগুলোকে অপেক্ষাকৃত নিকটবর্তী ছায়াপথের চেয়ে অন্যরকম মনে হয়। চতুর্থত, 2011 সালে বিজ্ঞানীরা মহাশূন্যে আদিম মেঘের সন্ধান পান, যা বিগ ব্যাংয়ের কয়েক মিনিট পর সৃষ্টি হওয়া সর্বপ্রথম গ্যাস থেকে সৃষ্ট। তবে প্রযুক্তির উন্নতির সাথে সাথে আমরা এ ব্যাপারে আরও অনেক তথ্য প্রমাণ পাব বলে আশা রাখাই যায়। ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।